ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইলেকট্রিক্যাল মাস্টার জি। যারা সাবস্ক্রাইব করেছ ইতিমধ্যে আমাদের চ্যানেলকে, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেছ তারা প্লিজ শেয়ার করে দাও এবং লাইক বটন টিপে দাও, তাতে আমি আরও উৎসাহিত হব, আরও ভালো ভিডিও বানাবার চেষ্টা করব। আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা প্লিজ 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 সাবস্ক্রাইব করে ফেলো, তাতে আমার উৎসাহের লেভেল আরও বেড়ে যাবে। তো আজকে আমরা শুরু করব নেটওয়ার্ক অ্যানালাইসিস। তো নেটওয়ার্ক অ্যানালিসিস শুরু করার আগে আমাদের দু তিনটা বিষয় জানতে হবে নেটওয়ার্ক অ্যানালিসিসকে ভালোভাবে বোঝার জন্য। কি কি সে বিষয়? এক নম্বর হচ্ছে সোর্স ট্রান্সফরমেশন, আর দু নম্বর হচ্ছে কেসিএল আর কেভিএল। তো আমরা প্রথমে সেইগুলা আলোচনা করব, হয়েছে। আর কালকে শেষে একটা প্রবলেম দেওয়া হয়েছিল, খুব সহজ প্রবলেম, সেটার কেউই কমেন্ট বক্সে উত্তর জানাওনি, বিশেষ করে সৌরভ, বিশ্বনাথ, এদের কাছ থেকে তো আমি আশা করেছিলাম। যাই হোক, সেটা 25 ওহম হবে, ঠিক আছে। বেশ, আজকের টপিক আমরা শুরু করছি নেটওয়ার্ক অ্যানালিসিস। তো এইটা জানার আগে আমাদের জানতে হবে সোর্স ট্রান্সফরমেশন, কেসিএল, কেভিএল, এইগুলো আমাদের নেটওয়ার্ক অ্যানালিসিস জানার আগে জানতে হবে। তো আমরা নেটওয়ার্ক অ্যানালিসিসে কি পড়ব? আমরা নেটওয়ার্ক অ্যানালিসিসে দুটো জিনিস পড়ব, একটা হচ্ছে মেশ অ্যানালিসিস, আর দু নম্বরে হচ্ছে তো আমাদের জানতে হবে বা পড়তে হবে এই দুটো জিনিস, একটা হচ্ছে মেশ অ্যানালিসিস, একটা হচ্ছে নোডাল অ্যানালিসিস। এবার এই দুটো জানার জন্য আমাদের যে তিনটা বিষয় খুব ভালোভাবে জানতে হবে, একটা হচ্ছে সোর্স ট্রান্সফরমেশন, মানে ভোল্টেজ সোর্স থেকে কারেন্ট সোর্স, কারেন্ট সোর্স থেকে ভোল্টেজ সোর্স, আর একটা হচ্ছে কেসিএল, একটা হচ্ছে কেভিএল, হয়েছে। তার আবার কি, সোর্স ট্রান্সফরমেশনের আগে আমাদের জানতে হবে ওপেন সার্কিট, শর্ট সার্কিট। তাহলে আমরা প্রথম ওপেন সার্কিট, শর্ট সার্কিট থেকে আজকের ভিডিও শুরু করব। তো প্রথম আমরা কি দেখব? ওপেন সার্কিট আর শর্ট সার্কিট, হয়েছে। তাহলে ওপেন সার্কিট, ওপেন মানে কি, যে খোলা থাকবে, দুটো টার্মিনাল খোলা আছে। আর শর্ট সার্কিট মানে কি, যে দুটো টার্মিনালকে শর্ট করা আছে। শর্ট মানে কাকে শর্ট করা হবে? কারেন্ট যাওয়ার রাস্তাটাকে শর্ট করে দেবো। তাহলে কারেন্ট যাওয়ার রাস্তা শর্ট কী করে হবে? রেজিস্ট্যান্স যত কম হবে কারেন্ট যাওয়ার রাস্তা তত কী হবে? শর্ট হবে। তাহলে রেজিস্ট্যান্স কম করার উপায় কী আছে? যে এইখানে এই দুটো টার্মিনালের মধ্যে একটা মেটালিক কন্ডাক্টর লাগিয়ে দেবো, তাহলে কারেন্ট যাওয়ার রাস্তা শর্ট হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা কি জানলাম? যে ওপেন সার্কিট যদি করতে হয় তাহলে দুটো টার্মিনালের মাঝখানে আমাদেরকে ফাঁকা রাখতে হবে, ওপেন। আর শর্ট সার্কিট করতে হলে দুটো টার্মিনালের মাঝখানে আমাদেরকে একটা মেটালিক কন্ডাক্টর দিতে হবে, যাতে কারেন্ট অতি সহজে পাস করতে পারে, হয়েছে। তাহলে দেখো, প্রথমে আমরা ওপেন সার্কিট দেখবো। তাহলে এটা হচ্ছে ওপেন সার্কিট। এইখানে কি আছে? এয়ার আছে। এয়ারের রেজিস্ট্যান্স কি হয়? অনেক বেশি হয়, ঠিক আছে। এয়ারের রেজিস্ট্যান্স বেশি হওয়ার জন্য কি কারেন্ট সহজে পাস করতে পারে না, থিওরিটিক্যালভাবে ধরি একদম পাস করতে পারে না, হয়েছে। তাহলে এবার দেখো, এখানে রেজিস্ট্যান্স যে অনেক বেশি যে রাশি, তাকে আমরা কি বলি? ইনফিনিটি বলি, অসীম বলি। তাহলে এখানে বায়ু থাকার জন্য এর রোধ কত হবে? অসীম হবে। তাহলে দেখো, আমি এখানে লিখেছি আর ইকুয়ালস টু ইনফিনিটি, হয়েছে। তাহলে আবার ওহমের সূত্র থেকে আমরা কি জানি? আই ইকুয়ালস টু ভি আপন আর, হয়েছে। তাহলে দেখো, আই ইকুয়ালস টু ভি এর যা ভ্যালু আছে, ভি আপন আর এর ভ্যালু কত? ইনফিনিটিভ, হয়েছে। তাহলে এবার দেখো এটার ভ্যালু কি হবে? এবার দেখো, ভি মানে কি, যে কোনো একটা ছোটো রাশি, ধরো 12 ভোল্ট হোক, 24 ভোল্ট হোক, এমনকি আমি 2000 ভোল্ট ধরলাম। আর ইনফিনিটিভ মানে কি? অসীম। অসীম, কোটি 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 অসীম, হয়েছে। তাহলে যখন কোটি কোটি দিয়ে আমরা ওই 2000 4000কে ভাগ করবো, সেটা কী হয়ে যাবে? শূন্যের কাছাকাছি হয়ে যাবে, হয়েছে। তাহলে এখানে এটা কত হয়ে গেল? আই ইকুয়ালস টু 0। আর ম্যাথমেটিক্সের যে কোনো জিনিসকে ইনফিনিটিভ দিয়ে ভাগ করলে কি হয়? ওটা 0 হয়। তাহলে এখানে আই এর ভ্যালু 0 হয়ে গেল। এটা থিওরিটিক্যালভাবে 0, হয়েছে। এবার হচ্ছে কি, যে একটু আধটু তো কারেন্ট ফ্লো করে, হয়েছে। তাহলে এবার ভি ইকুয়ালস টু কী হয়? আবার দেখো, আই ইন্টু আর। তাহলে আইয়ের ভ্যালু খুব নগণ্য, আর আর এর ভ্যালু কত? ইনফিনিটিভ। তাহলে এখানে আবার উল্টা কনসেপ্টটাকে আমরা কাজে লাগাবো। যত ছোটই রাশি হোক তাকে যদি আমরা ইনফিনিটিভ দিয়ে
ধরো তুমি 0.00000001কেও যদি তুমি ইনফিনিটিভ দিয়ে গুণ করো তাহলে সেটা কী হয়ে যাবে, অসীম হয়ে যাবে। তাহলে এখানে কী হয়ে যাবে, ইনফিনিটিভ হয়ে গেল। হয়েছে, এটা প্র্যাকটিক্যাল ভ্যালু নয়, এটা হচ্ছে থিওরিটিক্যাল ভ্যালু। হয়েছে, তাহলে এবার থিওরিটিক্যাল ভ্যালুতে আমরা কি বলতে পারি যে ইন ওপেন সার্কিট ভোল্টেজ ইজ প্রেজেন্ট, কারেন্ট ইজ অ্যাবসেন্ট। হয়েছে, মানে এখানে ভি এর থিওরিটিক্যাল ভ্যালু হয় ইনফিনিটিভ, আই এর থিওরিটিক্যাল ভ্যালু হয় 0। হয়েছে, তাহলে যদি তোমাকে বলে যে এমন একটা কন্ডিশান বলো যখন ভোল্টেজ আছে কারেন্ট নেই, তাহলে কখন হবে, ভোল্টেজ আছে কারেন্ট নেই, ওপেন সার্কিটের ক্ষেত্রে ভোল্টেজ আছে কারেন্ট নেই। হয়েছে, তাহলে এই হলো আমাদের ওপেন সার্কিট। তাহলে আরেকবার বলছি ওপেন সার্কিটটা শোনো, এই হচ্ছে একটা সার্কিট, এর দুটা টার্মিনাল আমরা ফাঁকা রেখেছি। তাহলে ফাঁকা থাকা মানে কি, মাঝখানে বায়ু আছে, এবার বায়ুর রোধ অসীম হয়, ঠিক আছে, তার জন্য বায়ুর ভিতর দিয়ে কারেন্ট পাস করতে পারে না, তাহলে এখানে রেজিস্ট্যান্স ইনফিনিটিভ। এবার ওহমের সূত্র দেখো আই ইকালস টু কী হয়, ভি আপন আর, তাহলে দেখো আই সমান কী হবে, ভি আপন ইনফিনিটিভ। যে কোনো রাশিকে ইনফিনিটিভ দিয়ে ভাগ করলে ওর ভ্যালু সবসময় 0 হয়। হয়েছে, এবার 0 হলো আই এর ভ্যালু। এবার হচ্ছে কি দেখো ভি এর ভ্যালু, ভি ইকালস টু আই ইন্টু আর। এবার আই এর একটা ছোট্ট ভ্যালু থাকবে প্র্যাকটিক্যালে। হয়েছে, আর ইনফিনিটিভ দিয়ে গুণ করলে কি হয়ে যাবে, ইনফিনিটিভ হয়ে যাবে। তাহলে থিওরিটিক্যাল ভ্যালু ভি এর ভ্যালু হয় ওপেন সার্কিটে ইনফিনিটিভ, আর আই এর ভ্যালু হয় 0। হয়েছে, অর্থাৎ এর মানে কি যে যখন ওপেন সার্কিট হয় তখন ভোল্টেজ থাকে কিন্তু কারেন্ট থাকে না। আমাদের এই দুটো কথাই মনে রাখতে হবে যে ওপেন সার্কিটের ক্ষেত্রে ভি ইনফিনিটিভ, কারেন্ট 0, আর শর্ট সার্কিটের ক্ষেত্রে কারেন্ট ইনফিনিটিভ, ভি 0। হয়েছে, তাহলে এই হলো আমাদের ওপেন সার্কিট। এবার আমরা শর্ট সার্কিটটা দেখবো। দেখো শর্ট সার্কিট তাহলে কি বলা হলো, যে একটা সার্কিট থাকবে, তার দুটা টার্মিনালকে আমরা কারেন্ট ফ্লোয়িংয়ের পাথটাকে শর্ট করার জন্য। হয়েছে, রেজিস্ট্যান্স কম যার থাকবে সেরকম মেটেরিয়ালকে লাগিয়ে দিলে কি হবে, কারেন্ট ফ্লোয়িংয়ের যে পাথটা থাকবে সেটা শর্ট হয়ে যাবে। তাহলে এখানে দেখো একটা আমরা মেটালিক কন্ডাক্টর লাগিয়ে দিয়েছি। হয়েছে, তাহলে এবার শর্ট সার্কিট হয়ে গেছে। এবার তোমরা একটা কথা শুনেছো যে শর্ট সার্কিট হলে কি হয়, যে জ্বলে যায়, যে কোনো ডিভাইস পুড়ে যায়। হয়েছে, এবার পুড়ে কেন বলো তো, তাপ বেশি উৎপন্ন হয় বলে যে কোনো ডিভাইস পুড়ে যায়, তাপ থেকে আগুনটা লাগে। তাহলে এবার তোমরা জুলের সূত্র পড়েছো মাধ্যমিকে সবাই, জুলের সূত্রে কি বলা আছে, যে কোনো পরিবাহীতে উৎপন্ন তাপ এইচ কি হয়, পরিবাহীর প্রবাহ মাত্রার বর্গের সঙ্গে সমানুপাতি হয়। তাহলে কারেন্ট যত বেশি হবে, প্রবাহ মাত্রা মানে কি কারেন্ট যত বেশি হবে তত তাপ বেশি উৎপন্ন হবে। শর্ট সার্কিটের ক্ষেত্রে কারেন্ট বেশি হয়, কারেন্টের ভ্যালুটা বেশি হয়, তার জন্য কি হয়, তাপ বেশি উৎপন্ন হয়, আর শর্ট সার্কিট হলে এই জন্য পুড়ে যায় যে কোনো ডিভাইস। বোঝা গেছে? বেশ, তাহলে এর ক্ষেত্রে রেজিস্ট্যান্সের থিওরিটিক্যাল ভ্যালু কত হবে, 0 হবে। এখানে বায়ু ছিল, কারেন্ট পাস করতে পারছিল না, তার জন্য ভ্যালু হয়েছিল ইনফিনিটিভ। এখানে আমরা মেটালিক কন্ডাক্টর দিয়েছি, অতি সহজে ইলেকট্রিক কারেন্ট পাস করে যাচ্ছে, এই জন্য এখানে রেজিস্ট্যান্সের ভ্যালু কত হবে, 0। হয়েছে, দেখো এখান থেকে তাহলে আমরা আই এর ভ্যালু বার করব। আই আবার ওহমের সূত্রে কি হবে, আই ইকালস টু ভি আপন আর। আবার এটা থেকে কি হয়ে যাবে, ভি আপন আর এর ভ্যালু কত, 0। তাহলে এইখানে দেখো তিনটা জিনিস সবসময় মনে রাখবে, শুধু সার্কিট থিওরি বলে কথা নয়, মেশিন হোক, মেজারমেন্ট হোক, ইভেন দিস ম্যাথমেটিক্স হোক, এই তিনটা নিয়ম সবসময় কাজে লাগে। 0/0 সবসময় আনডিফাইন্ড হয়, 0/0 মান আমরা কখনো বের করতে পারি না। 1/0 মানে যে কোনো নাম্বারকে 0 দিয়ে ভাগ করলে সেটা কত হয়, ইনফিনিটিভ হয়। হয়েছে, আর 0/1 মানে 0কে যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে সেটা কত হয়, 0 হয়। এটা মনে রাখবে, এটা সবসময় কাজে লাগবে। বেশ, তাহলে এটা আমাদের কি আছে, ভি আপন 0, তাহলে কত হবে, ভ্যালু ইনফিনিটিভ হবে। আবার ওহমের সূত্র থেকে ভি ইকুয়ালস টু কি হয়, আই ইন্টু আর। তাহলে এখানে ইনফিনিটিভ আছে, আবার এটা হচ্ছে 0, 0কে যে কোনো সংখ্যা দিয়ে গুণ করলে কি হয়, 0 হয়। তাহলে ভি ইকুয়ালস টু কি হয়ে গেল, 0 হয়ে গেল। তাহলে এই কন্ডিশনে এইটা থেকে একটা গল্প মনে পড়ছে। তো একজন ইতিহাসের মাস্টারমশাই আর একজন গণিতের মাস্টারমশাই এরকম বসেছেন একটা দোকানে চা খেতে। তো ইতিহাসের মাস্টারমশাই মজা করে বলছেন যে আকবরের যত সৈন্য আছে আমি সব আপনার পেছনে লেলিয়ে দেবো। তখন গণিতের মাস্টারমশাই বলছেন যে আপনি শুধু আকবর কেন, বাবর হোক, হুমায়ুন হোক, সবার সৈন্যকে লাগিয়ে দিন, আমি এরকম সামনে একটা ব্রেকেট দেবো, পেছনে একটা ব্রেকেট দেবো, দিয়ে 0 দিয়ে গুণ করে দেবো। হয়েছে, তাহলে কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে এবার দেখো যে কোনো নাম্বারকে যদি আমরা 0 দিয়ে গুণ করি তাহলে তার ভ্যালু কত হয়ে যায়, 0 হয়ে যায়। তাহলে এখানে ভি এর ভ্যালু কত হয়ে গেল, 0 হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা থিওরিটিক্যাল ভ্যালু কি পেলাম, আই ইকালস টু ইনফিনিটিভ, ভি ইকালস টু 0। হয়েছে,
তাহলে আমরা শর্ট সার্কিটের ক্ষেত্রে কি বলবো, যে শর্ট সার্কিটের ক্ষেত্রে কারেন্ট থাকে কিন্তু ভোল্টেজ থাকে না, আর ওপেন সার্কিটের ক্ষেত্রে কি হয়, উল্টাটা হয়, ভোল্টেজ থাকে কারেন্ট থাকে না। হয়েছে, এই তোমাদের শর্ট সার্কিট আর ওপেন সার্কিট সম্পর্কে বোঝানো হলো, আশা করি সবাই বুঝতে পেরেছ। এরপর আমরা নেক্সট টপিকে চলে যাব। তাহলে এবার আমাদের লোড কত রকম আছে, 3 রকম আছে। কি কি? রেজিস্ট্যান্স, ইন্ডাকটেন্স, ক্যাপাসিট্যান্স। হয়েছে, তাদের ধর্ম সম্পর্কে আমাদের একটু জানতে হবে, যেটা আমাদের কি সোর্স ট্রান্সফরমেশনের সময় কাজে লাগবে। হয়েছে, তাহলে প্রথমে রেজিস্ট্যান্স অলওয়েজ বিহেভ লাইক ডিসি। হয়েছে, ডিসির মতন আচরণ করে। তাহলে ডিসির মতো আচরণ করে মানে কি, ডিসি সেদিন আমি বলেছি যে কি হয়, কোনো সময় চেঞ্জ হয় না। হয়েছে, তাহলে রেজিস্ট্যান্স যখনই থাকবে কোনো চেঞ্জ হবে না। হয়েছে, তার ইনিশিয়াল যা ভ্যালু থাকবে ফাইনাল ভ্যালুও একই থাকবে। যদি রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে কারেন্ট পাস করে তাহলে 1 সেকেন্ডেও ভ্যালু যদি 5 এম্পিয়ার হয়, 10 সেকেন্ড পরেও ভ্যালু সেই 5 এম্পিয়ারেই থাকবে। হয়েছে, এবার দেখো 2 নম্বর হচ্ছে কি ইন্ডাকটেন্স। তাহলে ইন্ডাকটেন্সের ক্যারেক্টারিস্টিক্স কি আছে, ইন্ডাকটেন্স ইনিশিয়ালি বিহেভ লাইক ওপেন সার্কিট অ্যান্ড ফাইনালি শর্ট সার্কিট। হয়েছে, তাহলে ওপেন সার্কিট আর শর্ট সার্কিট বললাম, তাহলে ওপেন সার্কিটের মতো বিহেভ করবে মানে কি, যে সেখানে কারেন্ট থাকবে না কিন্তু ভোল্টেজ থাকবে। আর ফাইনালি শর্ট সার্কিটের মতন বিহেভ করবে মানে কি, যে তখন কারেন্ট থাকবে কিন্তু ভোল্টেজ থাকবে না। হয়েছে, আর 3 নম্বর হচ্ছে কি ক্যাপাসিট্যান্স ইনিশিয়ালি বিহেভ লাইক শর্ট সার্কিট অ্যান্ড ফাইনালি ওপেন সার্কিট। এই দুটো যে ক্যারেক্টারিস্টিক্স আছে ইন্ডাকটেন্স আর ক্যাপাসিট্যান্সের, তোমাদের যে সার্কিট থিওরির এক্সাম হবে এন্ড সেমিস্টারে, এই দুটার মধ্যে যে কোনো একটা শর্ট কোয়েশ্চেন থাকবেই থাকবে। হয়েছে, ড্যাশ দিয়ে দেবে বা এমসিকিউ হিসাবে দিয়ে দেবে, এটা মনে রাখতে হবে। হয়েছে, বেশ, তাহলে আমরা দেখলাম কি 3টে লোডের 3 প্রকার ক্যারেক্টারিস্টিক্স দেখলাম। রেজিস্ট্যান্সে কোনো চেঞ্জ নেই, অর্থাৎ রেজিস্ট্যান্স অলওয়েজ বিহেভ লাইক ডিসি। নাম্বার 2, ইন্ডাকটেন্স ইনিশিয়ালি ওপেন সার্কিটের মতো আচরণ করে আর ফাইনালি শর্ট সার্কিটের মতো আচরণ করে। ওপেন সার্কিট কি শর্ট সার্কিট কি আগেই বলে দিয়েছি। ওপেন সার্কিট মানে কি, যে কারেন্ট থাকবে না ভোল্টেজ থাকবে, আর শর্ট সার্কিট মানে কারেন্ট থাকবে ভোল্টেজ থাকবে না। হয়েছে, এরপরে ক্যাপাসিট্যান্স কি হয়, ইন্ডাকটেন্সের উল্টা প্রপার্টি শো করে। তাহলে ক্যাপাসিট্যান্স কি হবে, ইনিশিয়ালি শর্ট সার্কিট হবে, ফাইনালি ওপেন সার্কিট হবে। হয়েছে, তাহলে এবার তোমাদের জন্য একটা চার্ট করে দিয়েছি। দেখো, এই চার্টে সিরিয়াল নম্বর দেওয়া আছে, লোড কম্পোনেন্ট মানে 3টা লোড কম্পোনেন্টের নাম দেওয়া আছে, তাদের সিম্বল, তাদের ইউনিট, তাদের ভোল্টেজের ইকুয়েশান কি হয়, তাদের কারেন্টের ইকুয়েশান কি হয়। যেমন আমরা ওহমের সূত্র থেকে শিখেছি ভি ইকুয়ালস টু কি হয়, আই ইন্টু আর। হয়েছে, এটা রেজিস্ট্যান্সের ক্ষেত্রে প্রযোজ্য। ইন্ডাকটেন্স যখন থাকবে তখন কিন্তু ভি ইকুয়ালস টু আই আর আমরা লিখতে পারবো না, কারণ সেখানে আরটাই তো নেই। হয়েছে, তাহলে ইন্ডাকটেন্সের ক্ষেত্রে ভোল্টেজের আলাদা ইকুয়েশান আছে, ক্যাপাসিট্যান্সের ক্ষেত্রে আলাদা ইকুয়েশান আছে, তো সেইগুলো আমি তোমাদের জন্য লিখে দিয়েছি। এগুলো খুবই ইউজফুল। হয়েছে, এখানে লাগবে, আবার যখন আমরা এসি পড়বো, সিঙ্গেল ফেজ এসি পড়বো, তখনও এগুলা কাজে লাগবে। আর এই সূত্রটা তো সব দিনেই কাজে লাগবে, ভিএল ইকুয়ালস টু এল ডিআই ডিটি। হয়েছে, তাহলে প্রথমে দেখো রেজিস্ট্যান্সের চিহ্ন কি আছে, দেখো এই রেজিস্ট্যান্স মানে কি, বাধা দেওয়া। তাহলে এই একটা রাস্তায় যাচ্ছিল ইলেকট্রিক কারেন্ট, একে বাধা দিচ্ছে মানে কি, এবড়ো খেবড়ো পথ, এইটা হচ্ছে রেজিস্ট্যান্সের চিহ্ন। হয়েছে, রেজিস্ট্যান্সের ইউনিট সবাই জানো ওহম, আর ওহমের চিহ্ন এইটা। এবার রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজের ইকুয়েশান হচ্ছে কি আই ইন্টু আর, আর রেজিস্ট্যান্সের অ্যাক্রসে কারেন্টের ইকুয়েশান কি হচ্ছে, আই আর ইকুয়ালস টু কি হচ্ছে, ভি আপন আর। এটা ওহমের সূত্রটা, ঠিক আছে। বেশ, এরপরে ইন্ডাকটেন্সের যদি তোমাকে একদম 1 নম্বরে জিজ্ঞাসা করে যে ইন্ডাকটেন্সের কাজ কি, মূল কাজ কি, ইন্ডাকটেন্সের মূল কাজ হচ্ছে কারেন্টের ডিরেকশানকে চেঞ্জ করে দেওয়া। হয়েছে, তাহলে দেখো এবার ইন্ডাকটেন্সের কারেন্টের ডিরেকশান চেঞ্জ করে দেয়, এই জন্য 55 দেওয়া আছে। হয়েছে, ইন্ডাকটেন্সের একক কি, অনেকেই উত্তর দিয়েছ, এটা জানো সবাই। ইন্ডাকটেন্সের একক হচ্ছে হেনরি, হেনরিকে আমরা ক্যাপিটাল এইচ অক্ষর দিয়ে প্রকাশ করি। হয়েছে, ইন্ডাকটেন্সের অ্যাক্রসে ভোল্টেজের ইকুয়েশান কি হয় না, ভিএল ইকুয়ালস টু হয় এল ডিআই ডিটি। হয়েছে, যেখানে এল হচ্ছে কি ইন্ডাকটেন্সের ভ্যালু, আর ডিআই ডিটি হচ্ছে রেট অফ চেঞ্জ অফ কারেন্ট উইথ রেসপেক্ট টু টাইম। এবার দেখো এর অ্যাক্রসে কারেন্টের ইকুয়েশান কি হয়ে যাবে, এখানে যা ইকুয়েশান ছিল তার উল্টা হয়ে যাবে। এখানে দেখো এল ছিল, তাহলে এখানে কি হয়ে গেল 1/L, ডেরিভেটিভের উল্টাকে ইন্টিগ্রেশন, তাহলে এখানে ডেরিভেটিভ হয়েছিল, এখানে ইন্টিগ্রেশন। এখানে আমরা ভোল্টেজ বার করছিলাম বলে কারেন্টের ডেরিভেটিভ করছিলাম, এখানে আমরা কারেন্ট বার করবো বলে ভোল্টেজের ইন্টিগ্রেশন করব। হয়েছে, বোঝা গেল। তাহলে এই ইকুয়েশান, এই চার্টটা তোমরা একদম অবশ্যই লিখে রাখবে। হ্যাঁ,
তোমাদের কাজে লাগবে। তারপর 3 নম্বর হচ্ছে কি ক্যাপাসিট্যান্স। ক্যাপাসিট্যান্স কি করে, যেরকম ইন্ডাকটেন্সের 1 নম্বরে কাজ জিজ্ঞাসা করলে কি বলা হতো যে কারেন্টের ডিরেকশন চেঞ্জ করা, সেরকম ক্যাপাসিট্যান্স হচ্ছে চার্জকে স্টোর করা। তাহলে দেখো এইটা ড্রামের মতো চার্জকে স্টোর করছে, এই জন্য ড্রামের মতো চিহ্নটা দেওয়া আছে, হয়েছে। এবার দেখো এইটা ব্যাটারির চিহ্ন কিন্তু এরকম, সেখানে কিন্তু টার্মিনাল দুটো সোজা থাকে, এখানে দেখো টার্মিনালটা বাঁকা আছে, ফার্স্ট টার্মিনালটা বাঁকা আছে, হয়েছে। আর ব্যাটারির চিহ্ন হলে দুটো টার্মিনালেই সোজা থাকবে। তো ক্যাপাসিট্যান্সের একক কি ফ্যারাডে, ফ্যারাডেকে আমরা ক্যাপিটাল এফ দিয়ে প্রকাশ করি। এরপরে হচ্ছে কি ক্যাপাসিট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ, ভোল্টেজ অ্যাক্রস ক্যাপাসিটার কত হয় না, দেখো ইন্ডাকটেন্স আর ক্যাপাসিট্যান্স কি বলা হলো, উল্টা উল্টা প্রপার্টি শো করবে। তাহলে এর ভোল্টেজের জন্য কি করেছিলাম ডেরিভেটিভ, তাহলে এর ভোল্টেজের জন্য কি করতে হবে ইন্টিগ্রেশন, হয়েছে। এখানে কি ছিল এল উপরে ছিল, এখানে তাহলে উল্টা মানে কি 1/c হবে। তাহলে এখানে দেখো ক্যাপাসিটারের অ্যাক্রসে ভোল্টেজের ইকুয়েশন হচ্ছে 1/c ইন্টিগ্রেশন আই ডিটি। আর এখানে কি হবে ক্যাপাসিটারের অ্যাক্রসে কারেন্ট সি ডিভি ডিটি। বোঝা গেছে? এই ছকটা তোমরা অবশ্যই তুলে নেবে এই টেবিলটা, ঠিক আছে। এরপর আমরা নেক্সট টপিকে যাব, তার আগে একটা নিউমারিক্যাল করব, হ্যাঁ, ছোট্ট নিউমারিক্যাল, হয়েছে। দেখো তাহলে আমরা এলিমেন্টগুলার যে ক্যারেক্টার দেখলাম তার ভিত্তিতে একটা নিউমারিক্যাল প্রবলেম করে নেব। তাহলে কি বলা আছে দেখো, দ্য কারেন্ট অ্যান্ড ভোল্টেজ প্রোফাইল অফ অ্যান এলিমেন্ট ভার্সেস টাইম হ্যাজ বিন শোন ইন ফিগার বিলো, ডিটারমাইন দ্য এলিমেন্ট অ্যান্ড ফাইন্ডস ইটস ভ্যালু, হয়েছে। তাহলে কি বলা আছে যে নিচে দেখো দুটো ফিগার দেওয়া আছে, এটা একটা, হয়েছে। এখানে এর কারেন্ট ভার্সেস টাইমের গ্রাফ দেওয়া আছে, এখানে ভোল্টেজ ভার্সেস টাইমের গ্রাফ দেওয়া আছে। এবার এই দুটো গ্রাফ দেখে তোমাদেরকে চিনতে হবে যে এই এলিমেন্টটা কি এলিমেন্ট, রেজিস্ট্যান্স না ইন্ডাকটেন্স না ক্যাপাসিট্যান্স, হয়েছে। আর যা হবে রেজিস্ট্যান্স হোক ইন্ডাকটেন্স হোক বা ক্যাপাসিট্যান্স হোক তার ভ্যালুটা আমাদেরকে বার করতে হবে। এরকম একটা প্রবলেম এসএসসি জেইর ক্ষেত্রে তোমরা দেখতে পাবে, ঠিক আছে, এলিমেন্টস চেনা। আর এর এক্সামেও আসে, তোমাদের যে মেন সেমিস্টার এক্সাম হবে সেখানেও দেখতে পাবে এরকম প্রবলেম। তাহলে দেখো আমরা প্রথমে এই ফিগারটাতে আসবো। এই ফিগারটাতে দেখো এটা হচ্ছে কত 0 মিলিসেকেন্ড, হয়েছে। তাহলে অ্যাট টি ইকুয়ালস টু 0 কারেন্টের ভ্যালু কোথায় আছে, কারেন্টের ভ্যালু কি আছে এইখানে আছে, 0তে আছে। তাহলে অ্যাট টি ইকুয়ালস টু 0 আই ইকুয়ালস টু কত 0। এবার দেখো 0তে ভোল্টেজের ভ্যালু কোথায় আছে, এইখানে আছে। 0তে ভোল্টেজের ভ্যালু 2 ভোল্টে আছে, তার মানে কি ভোল্টেজ নট ইকুয়ালস টু 0। তাহলে যখন সময়টা 0 তখন কারেন্টের ভ্যালুটা 0 কিন্তু ভোল্টেজের ভ্যালুটা 0 নয়। তাহলে এখানে কি যে ভোল্টেজ আছে কারেন্ট নেই, তার মানে কি একটু আগেই বলেছি, যদি লিখেছ খুলে দেখে নাও, ভোল্টেজ আছে কারেন্ট নেই মানে কি ওপেন সার্কিট। আবার দেখো অ্যাট টি ইকুয়ালস টু 5 মিলিসেকেন্ড, হয়েছে। তাহলে 5 মিলিসেকেন্ডে কারেন্টের ভ্যালু কি আছে, এইটা আছে 1 অ্যাম্পিয়ার, যাই হোক একটা মানে 0 নয় আর কি। তাহলে আই নট ইকুয়ালস টু 0। আবার দেখো 5 মিলিসেকেন্ড পরে এইখানে ভোল্টেজটা 0-র সঙ্গে মিশে গেছে, তাহলে ভি ইকুয়ালস টু কি হচ্ছে 0। তাহলে তার মানে কি যে কারেন্ট আছে কিন্তু ভোল্টেজ নেই, তার মানে কি শর্ট সার্কিট। তাহলে প্রথমে কি হয়েছে ওপেন সার্কিট, পরে কি হয়েছে শর্ট সার্কিট। তাহলে দেখো তোমরা খাতা খুলে যে ইন্ডাকটেন্সের ক্ষেত্রে তার যে ক্যারেক্টারিস্টিক্স ছিল সেটা কি ছিল, ইনিশিয়ালি ওপেন সার্কিট ফাইনালি শর্ট সার্কিট। তাহলে এটা কাকে স্যাটিসফাই করছে, ইন্ডাকটেন্সের প্রপার্টিকে স্যাটিসফাইড করছে, ঠিক আছে। তাহলে এটা কি হবে, এলিমেন্টটা অবভিয়াসলি ইন্ডাকটেন্স হবে, হয়েছে। তাহলে দেখো লিখে দিয়েছি দ্য এলিমেন্ট ইনিশিয়ালি ওপেন সার্কিট অ্যান্ড ফাইনালি শর্ট সার্কিট, হেন্স দ্য এলিমেন্ট ইজ ইন্ডাকটেন্স, হয়েছে। এবার দেখো একটা কোশ্চেনের অ্যান্সার হয়ে গেল। দ্বিতীয় কোশ্চেন কি বলেছিল, ফাইন্ড ইটস ভ্যালু। তাহলে ইন্ডাকটেন্সটার ভ্যালু আমাদের এল এর ভ্যালু বার করতে হবে, হয়েছে। তাহলে দেখো ইন্ডাকটেন্সের অ্যাক্রসে ভোল্টেজের ইকুয়েশন কি হয়, ভিএল ইকুয়ালস টু এল ডিআই ডিটি, হয়েছে। এবার দেখো ডিআই ডিটি যখন ডেরিভেটিভের ফর্মে নেই তাহলে তখন আমাদেরকে কি বসাতে হবে, ভিএল ইকুয়ালস টু এল ইন্টু আই আপন টি। আই আপন টি যা ডিআই আপন ডিটি তা, ঠিক আছে। মানে আই আপন টি আর ডিআই আপন ডিটি এক নয়, এই প্রবলেমের ক্ষেত্রে এক, হয়েছে। ওটা এক বলা তো মহা অপরাধ। তাহলে দেখো এইটা পুট করলাম, তাহলে ভিএল এর ভ্যালু কত আছে, ভোল্টেজের ভ্যালু কত আছে 2 ভোল্ট, তাহলে এখানে বসিয়ে দিলাম 2। এল এর ভ্যালু বার করতে হবে, আই এর ভ্যালু কত আছে 1 বসিয়ে দিলাম। আর টি এর ভ্যালু কত আছে 5 মিলিসেকেন্ড। 5 মিলিসেকেন্ড মানে কি 5 ইন্টু 10⁻³ সেকেন্ড। তাহলে দেখো এখানে পুট করলাম 5 ইন্টু 10⁻³ হয়েছে। তাহলে এবার দেখো এটাকে বজ্র গুণন করে দিলে কি হবে, এখানে এল এর
কোনাকুনি কেউ নেই, 1 আছে, তাহলে এলটা শুধু একাই থেকে যাবে। আর এদিকে কি আছে, এই রাশিগুলো কোনাকুনি আছে, তাহলে 2 × 5 × 10⁻³ তাহলে এল ইকালস টু কী হচ্ছে 10 × 10⁻³ হেনরি হয়েছে। তাহলে এবার এল এর ভ্যালু কত হচ্ছে, এইটাকে কি বলা হয়, 10⁻³ কী বলা হয়, আগের দিন সাফিক্স যখন বলেছিলাম 2 দিন বলে দিয়েছে, এটাকে কী বলা হয়, মিলি বলা হয়। তাহলে দেখো এটা কত হয়ে গেল, এল সমান 10 মিলি হেনরি। এটা হয়ে গেল তোমার ফাইনাল অ্যান্সার। এরকম একটা কোয়েশ্চেন দেখতে পাবে, এলিমেন্টকে চেনা আর তার রেসপেক্টে এটা হচ্ছে তার ভ্যালু কত বার করা হয়েছে। ব্যাস, এরপরে আমরা পরের টপিকে চলে যাব। দেখো সোর্স ট্রান্সফরমেশান এর পরের দিন আমরা সোর্স সম্পর্কে জানবো হয়েছে। পরের দিনের যে টপিক হবে সেখানে সোর্স, কারেন্ট সোর্স, ভোল্টেজ সোর্স, ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স, ইন্ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স, ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স, ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স, কারেন্ট কন্ট্রোল ভোল্টেজ সোর্স, এগুলা সমস্ত পরের দিন আমরা দেখবো হয়েছে। আজকে সোর্স ট্রান্সফরমেশানটা দেখে নাও। তাহলে কারেন্ট সোর্স মানে যেখান থেকে কারেন্ট সাপ্লাই হয়, ভোল্টেজ সোর্স মানে যেখান থেকে ভোল্টেজ সাপ্লাই হয়। কারেন্ট সোর্সের একটা উদাহরণ হচ্ছে ডায়োড, ট্রানজিস্টার, ভোল্টেজ সোর্সের উদাহরণ হচ্ছে ব্যাটারি, ডাইনামো, বোঝা গেছে। বেশ, ওগুলা পরের দিন ডিসকাস করবো হ্যাঁ ডিটেলে। এবার দেখো তাহলে সোর্স ট্রান্সফরমেশান, দ্য ইন্টারচেঞ্জ অফ ভোল্টেজ সোর্স ইন্টু কারেন্ট সোর্স অ্যান্ড ভাইস ভার্সা ইজ নোন অ্যাজ সোর্স ট্রান্সফরমেশান। তাহলে কারেন্ট সোর্সকে ভোল্টেজ সোর্সে পরিণত করা বা ভোল্টেজ সোর্সকে কারেন্ট সোর্সে পরিণত করাকে বলা হয় সোর্স ট্রান্সফরমেশান হয়েছে। এবার দেখো সোর্স ট্রান্সফরমেশানের নীতি কী আছে, প্রিন্সিপাল অফ সোর্স ট্রান্সফরমেশান, এ গিভেন ভোল্টেজ সোর্স উইথ সিরিজ রেজিস্ট্যান্স। আমরা যখন সেখানে পড়বো সোর্স সম্পর্কে তখন দেখব ভোল্টেজ সোর্সের সঙ্গে ইন্টারনাল রেজিস্ট্যান্স সবসময় সিরিজে থাকে আর কারেন্ট সোর্সের সঙ্গে ইন্টারনাল রেজিস্ট্যান্স সবসময় প্যারালালে থাকে হয়েছে। এখানে আর একটা শর্ট কোশ্চেন পড়ে, ভোল্টেজ সোর্সের ইন্টারনাল রেজিস্ট্যান্স যদি আদর্শ ভোল্টেজ সোর্স হয় তার ইন্টারনাল রেজিস্ট্যান্সের ভ্যালু হবে 0, আর যদি আদর্শ কারেন্ট সোর্স হয় তার ইন্টারনাল রেজিস্ট্যান্সের ভ্যালু হবে ইনফিনিটিভ হয়েছে। এগুলো সেদিন ডিটেলসে আলোচনা করবো, আজকে এমনি বলে দিলাম শুধু। দেখো তাহলে সোর্স ট্রান্সফরমেশানের নীতি কী আছে, দেখো প্রিন্সিপাল অফ সোর্স ট্রান্সফরমেশান, a given voltage source with series resistance can be transferred into an equivalent current source with parallel resistance in it হয়েছে। তাহলে বলা হচ্ছে কি যে একটা ভোল্টেজ সোর্সের সঙ্গে যদি সিরিজ রেজিস্ট্যান্স থাকে সেটাকে আমি যদি কারেন্ট সোর্সে পরিণত করতে চাই তাহলে কি করতে হবে, প্যারালাল রেজিস্ট্যান্স করতে হবে, সিরিজ রেজিস্ট্যান্সটাকে প্যারালাল রেজিস্ট্যান্স করতে হবে। কি করতে হবে পরের স্লাইডে আমরা দেখাবো হয়েছে। আর যদি উল্টাটা করতে হয় সেটাও সত্য, ঠিক আছে, মানে একটা কারেন্ট সোর্স থাকবে তার সঙ্গে প্যারালাল রেজিস্ট্যান্স থাকবে, ওটাকে যদি আমি ভোল্টেজ সোর্স করতে চাই তাহলে ভোল্টেজ সোর্স বানিয়ে দিতে হবে, তারপরে রেজিস্ট্যান্সটাকে সিরিজে যোগ করতে হবে হয়েছে। তাহলে এই ভ্যালু কত হবে আর কিভাবে যোগ করা হবে তার নিয়ম আছে, দেখো এরপরে স্লাইডে দেখাচ্ছি। এবার দেখো সোর্স ট্রান্সফরমেশনের ক্যারেক্টারিস্টিক্স কি আছে, আগে ওটা আমরা প্রিন্সিপাল পড়লাম হ্যাঁ, এবার ক্যারেক্টারিস্টিক্স। তাহলে ক্যারেক্টারিস্টিক্স মানে মানগুলা কত হবে। তাহলে আমরা যখন ধরো কারেন্ট সোর্সকে ভোল্টেজ সোর্সে বা ভোল্টেজ সোর্সকে কারেন্ট সোর্সে ট্রান্সফার করব তখন কারেন্ট সোর্স আর ভোল্টেজ সোর্সের মান কী হবে সেটাই তার ক্যারেক্টারিস্টিক্সে বলা আছে। তাহলে দ্য ভ্যালু অফ কারেন্ট সোর্স আই, এখানে কারেন্ট সোর্সের নাম দেওয়া হয়েছে আই, এর ভ্যালুটা কত হবে V/R। ভোল্টেজ সোর্স থেকে কারেন্ট সোর্স করতে হবে, এখানে ভোল্টেজ সোর্সে V দেওয়া থাকবে আর সিরিজ রেজিস্ট্যান্সটার ভ্যালু দেওয়া থাকবে। এবারে উল্টারে যদি হয় দ্য ভ্যালু অফ ভোল্টেজ সোর্স, এখানে কি হবে কারেন্ট সোর্সের ভ্যালুটা দেওয়া থাকবে, এখানে রেজিস্ট্যান্সটা দেওয়া থাকবে, তাহলে এখানে V = কি হয়ে যাবে I/R। এবার হচ্ছে কি যে এর ওপেন সার্কিট ভোল্টেজ আর এর শর্ট সার্কিট কারেন্টের ভ্যালুটা সবসময় সেম হবে হয়েছে। এটা যখন আমরা ট্রানজিয়েন্ট পড়বো তখন কাজে লাগবে, এই প্রপার্টিটা মনে রাখতে হবে, যখন আমরা ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস পড়বো তখন এই প্রপার্টিটা আমাদের কাজে লাগবে। আর হচ্ছে কি 4 নম্বর প্রপার্টি হচ্ছে যে রেজিস্ট্যান্স উভয় ক্ষেত্রে সমান থাকবে। দেখো এখানে সিরিজেও রেজিস্ট্যান্স ছিল 5 ওহম, এখানে প্যারালালেও আমরা রেজিস্ট্যান্স লাগিয়েছি 5 ওহম হয়েছে। তাহলে সহজ কথা, সোর্স ট্রান্সফরমেশন করতে হলে ওহমের সূত্র পুট করে V বা I এর মান বার করতে হবে আর রেজিস্ট্যান্স সেম থাকবে হয়েছে। আর এটা আমাদের ট্রানজিয়েন্টের ক্ষেত্রে লাগবে এই প্রপার্টি হয়েছে। তাহলে দেখো একটা ছোট্ট উদাহরণ দিয়েছি যে 10 ভোল্টের একটা ভোল্টেজ সোর্স আছে, তার সঙ্গে ইন্টারনাল রেজিস্ট্যান্স হিসাবে 5 ওহমের একটা সিরিজ রেজিস্টার দেওয়া আছে। তাহলে একে যখন আমরা
কারেন্ট সোর্সে ট্রান্সফার করব, তাহলে আই ইকালস টু কী হয়, ওহমের সূত্র থেকে ভি আপন আর, ভি এর ভ্যালু কত 10, আর এর ভ্যালু কত 5, তাহলে 2, দেখো এখানে কারেন্ট সোর্সের আমি ভ্যালু বসিয়ে দিয়েছি 2 এম্পিয়ার। আর রেজিস্ট্যান্স কি বলা হয়েছে, যে আনএফেক্টেড থাকবে, এখানেও 5 ওহম, এখানেও 5 ওহম। আর প্রিন্সিপালে আমরা পড়েছি এর আগে, এটা তো ক্যারেক্টারিস্টিক্স পড়লাম এর আগে, যখন আমরা প্রিন্সিপাল অফ সোর্স ট্রান্সফরমেশন পড়েছিলাম তখন কি পড়েছিলাম, যে কারেন্ট সোর্স যখন ভোল্টেজ সোর্স হবে বা ভোল্টেজ সোর্স যখন কারেন্ট সোর্স হবে তখন সিরিজ রেজিস্ট্যান্সটা কিসে লেগে যাবে, প্যারালালে। উল্টা কথা, যদি কারেন্ট সোর্স ভোল্টেজ সোর্সে হয় তখন প্যারালাল রেজিস্ট্যান্স কী হবে, সিরিজে লেগে যাবে। হয়েছে? তাহলে এরপরে আমি তোমাদের সোর্স ট্রান্সফরমেশান থেকে ছোট ছোট দুটো প্রবলেম করাবো, তারপর আজকের ক্লাস শেষ করে দেবো। হয়েছে? দেখো তাহলে এটা হচ্ছে আমাদের প্রবলেম ফিগার। এইখানে কি আছে, ভোল্টেজ সোর্স হচ্ছে 10 ভোল্ট। হয়েছে? এটাকে আমাদের কি করতে হবে, কারেন্ট সোর্সে ট্রান্সফার করতে হবে। হয়েছে? তাহলে দেখো আমরা এতক্ষণ কি বললাম, যে ভোল্টেজ সোর্সের সঙ্গে ইন্টারনাল রেজিস্ট্যান্স সবসময় সিরিজে থাকে। এখানে কি হয়েছে, সিরিজে না দিয়ে দুটো রেজিস্ট্যান্সকে প্যারালালে দিয়ে দিয়েছে। তাহলে আমাদেরকে কি করতে হবে, তার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করতে হবে। তাহলে এটা তার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। প্যারালালের ক্ষেত্রে সূত্র তো লিখিয়ে দিয়েছি আগের দিন, তাও আর একবার বলে দিচ্ছি, যদি দুটো রেজিস্ট্যান্স থাকে তাহলে তার ইকুইভ্যালেন্ট কত হবে, R1 R2 আপন R1 প্লাস R2। এটা হচ্ছে দুটোর ক্ষেত্রে সূত্র। তাহলে দেখো R1 আর R2 দুটো সবের ভ্যালু 10 করে, তাহলে 10 × 10 বাই 10 + 10 সমান 5 ওহম। তাহলে এটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হলো, 5 ওহম। তাহলে এবার এখান থেকে ইকুইভ্যালেন্ট সার্কিট কোনটা হবে, এখানে তার 10 ভোল্টের ভোল্টেজ সোর্স থাকলো, আর এটা আমরা 5 ওহমের একটা সিরিজ রেজিস্টার সঙ্গে জুড়ে দিলাম। হয়েছে? তাহলে এবার এটাকে কি করতে হবে, কারেন্ট সোর্সে ট্রান্সফার করতে হবে। তাহলে এক্ষুনি একটু আগে আমরা যখন ক্যারেক্টারিস্টিক্স পড়লাম, তাহলে কারেন্ট সোর্সের ভ্যালু কত হয়, আই ইকালস টু হয় ভি আপন আর, এখানে ভি কত আছে 10, আর কত আছে 5, তাহলে 10/5 সমান 2 এম্পিয়ার হলো। তাহলে এখানে আমরা বসিয়ে দিলাম 2 এম্পিয়ার। আর একটা একদম সর্বশেষ ক্যারেক্টারিস্টিক্সে কী বলা ছিল, যে রেজিস্ট্যান্স আনএফেক্টেড থাকবে। তাহলে এখানেও 5 ওহম হলো, এখানেও 5 ওহম হবে। আর শুধু কি বদল হবে, যে ভোল্টেজ সোর্সের ক্ষেত্রে সিরিজে থাকবে, কারেন্ট সোর্সের ক্ষেত্রে সেটা কী হয়ে যাবে, প্যারালালে হয়ে যাবে। দেখো সব একবারে ইজি। ঠিক আছে? এরপর নেক্সট প্রবলেমে আমরা যাব। দেখো তাহলে এই ফিগারটার আমাদের এটা কি আছে, ভোল্টেজ সোর্স আছে, এর ইকুইভ্যালেন্ট কারেন্ট সোর্স বার করতে হবে। হয়েছে? তাহলে দেখো এখানে 3টা রেজিস্ট্যান্স আগে কোন কানেকশানে আছে দেখতে হবে। 3টা রেজিস্ট্যান্সেই আমাদের সিরিজ কানেকশান আছে। কারণ দেখো যদি এখান থেকে কারেন্ট ফ্লো শুরু করে, এর ভেতর দিয়েও যেই কারেন্ট যাবে, এই রেজিস্টারের ভিতর দিয়েও সেই কারেন্ট যাবে, আবার এই রেজিস্টারের ভিতর দিয়েও একই পরিমাণ কারেন্ট যাবে। হয়েছে? তাহলে এই 3টা আমাদের রেজিস্ট্যান্স কিসে আছে, সিরিজ কম্বিনেশান আছে। তাহলে প্রথমে আমাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করে ফেলি। সিরিজ কম্বিনেশানে কি হয়, একবারে সিম্পল যোগ। হয়েছে? তাহলে কত হবে, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স 5 + 2 + 1 = 8 ওহম। হয়েছে? তাহলে এরপরে দেখো আমরা কি শিখেছি, যে যদি কারেন্ট সোর্স থাকে তাহলে কারেন্ট সোর্সের ভ্যালু আই ইকালস টু ভি আপন আর করে আমরা বার করে দেবো। কিন্তু এখানে ভি তো দেখো 3টা সোর্স আছে। হয়েছে? তাহলে 3টা সোর্স যদি আছে তাহলে আমাদেরকে টোটাল ভি বার করতে হবে। দেখো এইখানে কি হচ্ছে, যে কারেন্টটা নেগেটিভ টার্মিনালের থেকে পজিটিভ টার্মিনালের দিকে যাচ্ছে। হয়েছে? তাহলে টোটাল এফেক্টিভ ভোল্টেজ, তাহলে এটা নেগেটিভ টার্মিনালের থেকে পজিটিভ টার্মিনালের দিকে যাচ্ছে, তাহলে 6। হয়েছে? এটাও দেখো নেগেটিভ টার্মিনালের থেকে পজিটিভ টার্মিনালের দিকে যাচ্ছে, তাহলে +20। কিন্তু এটা দেখো এটা কি হচ্ছে, পজিটিভ টার্মিনালের থেকে নেগেটিভ টার্মিনালের দিকে যাচ্ছে। বড় দাঁড়ি মানে হচ্ছে পজিটিভ টার্মিনাল, ছোট দাঁড়ি মানে হচ্ছে নেগেটিভ টার্মিনাল। তাও দিয়ে দিচ্ছি চিহ্নগুলা। হয়েছে? তাহলে এগুলো দেখো সব কারেন্ট মাইনাস থেকে প্লাসের দিকে যাচ্ছিলো, এখানেও মাইনাস থেকে প্লাসের দিকে যাচ্ছিলো, কিন্তু এখানে কি হচ্ছে, প্লাস থেকে মাইনাসের দিকে যাচ্ছে। তাহলে এখানে কি হবে, উল্টা হবে। তাহলে উল্টা বোঝাবার জন্য আমরা কি করি, মাইনাস সাইন দিই। তাহলে এখানে প্লাস হবে না, হয়ে যাবে -10। তাহলে এটা কত হয়ে গেল, 16 ভোল্ট। হয়েছে? তাহলে এবার আমাদের ফিগারটা কীরকম হয়ে গেল, এবার আমাদের ভোল্টেজ সোর্সটার ফিগার হয়ে গেল মাইনাস থেকে প্লাসের দিকে যাচ্ছে, এর সঙ্গে একটাই সিরিজ রেজিস্টার থাকবে। তাহলে দেখো এইটার ভ্যালু কত বেরিয়েছে, ভোল্টেজ সোর্সের ভ্যালু 16 ভোল্ট, আর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত বেরিয়েছে 8 ওহম। তাহলে এবার আমরা ইজিলি আই এর ভ্যালু বার করে নিতে পারবো। কারেন্ট সোর্সের জন্য কি হয়, ভি আপন আর। তাহলে ভি এর ভ্যালু কত, 16/8 =
2 অ্যাম্পিয়ার। আর রেজিস্ট্যান্স কি বলা হয়েছে, রেজিস্ট্যান্স সবসময় আনএফেক্টেড থাকবে, এখানেও 8 ওহম তো ওখানেও 8 ওহম, শুধু পার্থক্য কী হবে, ভোল্টেজ সোর্সে সিরিজে থাকলে কারেন্ট সোর্সে প্যারালালে থাকবে। হয়েছে? তাহলে এবার দেখো ফাইনাল আমাদের যে কারেন্ট সোর্সের ফিগারটা হবে সেটা বলে দিই। কারেন্ট সোর্সের ক্ষেত্রে অ্যারোটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। দেখো এখানে কি হচ্ছে, এখানে মাইনাস থেকে প্লাস, ইলেকট্রিসিটি সবসময় মাইনাস থেকে প্লাসের দিকে যায়, তাহলে এখানে মাইনাস থেকে প্লাসের ডিরেকশান কী ছিল, এইটা, তাহলে এখানেও কারেন্ট সোর্সের ডিরেকশান হবে এইটা, তার সঙ্গে প্যারালালে একটা রেজিস্ট্যান্স লাগিয়ে দেবো 8 ওহম, ব্যাস 2 অ্যাম্পিয়ার। তাহলে আজকে এটা হয়েছে। তাহলে আজকে আমরা প্রথম থেকে কি কি পড়লাম আরেকবার আমরা আলোচনা করে নেব। দেখো প্রথমে আমরা কি পড়লাম, প্রথমে পড়লাম যে মেশ অ্যানালাইসিসের জন্য আমাদের কি কি জানতে হবে। তাহলে মেশ অ্যানালাইসিসের জন্য আমাদের কি কি জানতে হবে, মেশ নোডাল দুটার জন্যই, মানে কেসিএল জানতে হবে, কেভিএল জানতে হবে, সোর্স ট্রান্সফরমেশান জানতে হবে। এবার সোর্স ট্রান্সফরমেশান জানার জন্য আরও কি জানতে হবে আমাদের, ওপেন সার্কিট, শর্ট সার্কিট, হয়েছে, আর সোর্স ট্রান্সফরমেশান, আর কেসিএল আর কেভিএল, হয়েছে। তাহলে প্রথম আমরা আজকে দেখলাম কি ওপেন সার্কিট আর শর্ট সার্কিট। ওপেন সার্কিট হলে কি হয়, আমরা তার এক্সপ্রেশন দেখলাম, ওপেন সার্কিট হলে ভোল্টেজ থাকে কিন্তু কারেন্ট থাকে না, আর শর্ট সার্কিট হলে কারেন্ট থাকে কিন্তু ভোল্টেজ থাকে না, হয়েছে। এরপর এলিমেন্টের ক্যারেক্টারিস্টিক্স দেখলাম, এলিমেন্টের ক্যারেক্টারিস্টিক্সে কি দেখলাম, রেজিস্ট্যান্স সবসময় ডিসির মতো বিহেভ করে, ইন্ডাকট্যান্স প্রথমে ওপেন সার্কিট হয় পরে শর্ট সার্কিট হয়, ক্যাপাসিট্যান্স উল্টা, প্রথমে শর্ট সার্কিট হয় পরে ওপেন সার্কিট হয়। তারপর আমরা একটা চার্ট দেখলাম, যে চার্টে কি আছে, রেজিস্টারের অ্যাক্রসে ভোল্টেজ কারেন্টের ইকুয়েশান, ইন্ডাকট্যান্সের অ্যাক্রসে আর ক্যাপাসিট্যান্সের অ্যাক্রসে। রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজের ইকুয়েশান কি হয়, VR ইকুয়ালস টু হয় I ইন্টু R, আর কারেন্টের ইকুয়েশান IR সমান হয় V আপন R। এরপর হচ্ছে কি ইন্ডাকট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ VL ইকুয়ালস টু কি হয় L DI DT, আর ইন্ডাকট্যান্সের অ্যাক্রসে কারেন্ট IL ইকুয়ালস টু কি হয় 1 আপন L ইন্টিগ্রেশন V DT, হয়েছে। এরপরে হচ্ছে ক্যাপাসিট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ কি হয় 1 আপন C ইন্টিগ্রেশন IDT, আর ক্যাপাসিট্যান্সের অ্যাক্রসে কারেন্ট কি হয় C DV DT, হয়েছে। এইগুলো আমাদেরকে মনে রাখতে হবে। তারপর ওর রেসপেক্টে একটা প্রবলেম করলাম। তারপর সোর্স ট্রান্সফরমেশান দেখলাম, সোর্স ট্রান্সফরমেশানে কি হয় না, সোর্স ট্রান্সফরমেশানে সোর্স সম্পর্কে পরের দিনের ভিডিওয়ে আমরা ডিটেলস আলোচনা করব। তো আজকে সোর্স ট্রান্সফরমেশানটা আগে দেখে নিলাম টেকনিকগুলা। সোর্সের ট্রান্সফরমেশানের ক্ষেত্রে কি হয়, সোর্সের ট্রান্সফরমেশানের ক্ষেত্রে ভোল্টেজ সোর্সকে যদি আমরা কারেন্ট সোর্সে পরিণত করি তাহলে কি করতে হবে, যে ভোল্টেজ সোর্সের কারেন্ট সোর্সের ইকুইভ্যালেন্ট মান বের করতে হবে, এবং ওর সঙ্গে ভোল্টেজ সোর্সের সঙ্গে যে সিরিজ রেজিস্ট্যান্সটা থাকবে কারেন্ট সোর্সের সেটা প্যারালাল রেজিস্ট্যান্স করতে হবে, হয়েছে। আর কারেন্ট সোর্স থেকে ভোল্টেজ সোর্স করতে হলে তার উল্টাটা। ঠিক আছে, আজ ভিডিও তাহলে এই পর্যন্ত। তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে যারা এখনও সাবস্ক্রাইব করনি, আর যারা সাবস্ক্রাইব করেছো তারা বন্ধুদের কাছে শেয়ার করে দাও এবং লাইক দাও, তাতে আমার উৎসাহ আরও বাড়বে। থ্যাংক ইউ।